ঘড়িতে রাত বাজে 2:17। এত গভীর রাতে দিয়াবাড়ি জংশনে ভাঙা প্ল্যাটফর্মে একা নিশ্চুপ হয়ে ফোন হাতে দাঁড়িয়ে আছে রুমি। রুমি তার ভালোবাসার প্রিয় মানুষ রাফির জন্য অপেক্ষা করছে। আজ তারা একসাথে শহরে ফিরে যাবে, কিন্তু রাফি এখনও দিয়াবাড়ি জংশনে এসে উপস্থিত হতে পারেনি। যেই কারণে রুমি রাফির ওপর কিছুটা বিরক্ত হয়ে আছে। রাফি, আমি সে কখন রেল স্টেশনে চলে এসেছি, অথচ তুমি এখনো আসতে পারোনি। মানে এতটা লেট কেউ করে? ট্রেন মিস করলে পরে তুমি আমাকে কিছু বলতে পারবে না? আরে রুমি, একটু অপেক্ষা করো না তুমি। আমি তোমার দেয়া অ্যাড্রেসটা এখনও খুঁজে যাচ্ছি, তবে খুঁজে পাচ্ছি না। এই দিয়াবাড়ি স্টেশনটা যে কোথায় কেউ বলতে পারছে না। আমি চলে আসলাম একদম ফ্রিভাবে, আমার কোনো সমস্যা হয়নি। আর তুমি আসতে নিতেই এখন সমস্যা হচ্ছে। আমার তো মনে হচ্ছে তুমি হয়তো আমার সাথে যেতেই চাইছো না। উফ রুমি, তুমি না মাঝে মাঝে এমনভাবে কথা বলো যে আমার মাথা গরম হয়ে যায় তোমার কথা শুনে। 5 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। রাফি নিজের বলা কথাটা শেষ করতেই ফোনটা কেটে দিল। রাফি ফোন কেটে দিতেই রুমি নিজের ফোনটা রেখে দিল। রুমি ফোনটা রেখে দিয়ে প্ল্যাটফর্মের চারদিকে ভালোভাবে চোখ বুলিয়ে নিল। এই প্ল্যাটফর্মটা কেমন যেন ভীষণ রকম অদ্ভুত। মানে রুমি নিজের জীবনে এমন অদ্ভুত আর গা ছমছমে প্ল্যাটফর্ম এর আগে কখনোই দেখেনি। আশেপাশেও কেউ নেই, একদম ফাঁকা। তার উপর পুরাতন লোহার জংয়ের গন্ধটা বাতাসে বয়ে একদম রুমির মুখের উপর এসে পড়ছে। এক অদ্ভুত নীরবতা এই প্ল্যাটফর্মটাকে যেন গ্রাস করে ফেলেছে। রুমি যেহেতু শহুরে মেয়ে, তাই তার মনের মাঝে তেমন কোনো ভয় না থাকলেও এমন জনশূন্য প্ল্যাটফর্ম দেখার পর সকলের মনের মাঝে একটা প্রশ্ন কাজ করবেই, যে আসলে এই লোকজন কোথায়। রুমি মিনিট খানেক সময় এদিক ওদিক তাকিয়ে আবারও নিজের ফোনের স্ক্রিনের দিকে দৃষ্টিপাত করলো, আর আপন মনে বলতে লাগলো, উফ, এই রাফিকে নিয়ে আমি আর পারি না। গতকাল টিকিট করার পর থেকে তাকে বলছি নির্দিষ্ট সময়ে আমাকে ড্রপ করে নিয়ে আসতে, তবে দেখো আমি চলে এসেছি আর সে এখনো আসতে পারছে না। বিরক্তিকর লোক একটা। রুমির চোখে মুখে তীব্র বিরক্তির ছাপ স্পষ্ট। রুমি একা একটা মেয়ে, তাও আবার এমন একটা জনমানবহীন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে একা। সব মিলিয়ে মনের মাঝে একটা বিরক্তি কাজ করবে, এটাই তো স্বাভাবিক। রুমি আরও কয়েকবার নিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে রাফির ফোনের অপেক্ষা করলো, তবে রাফির কোনো ফোন আসলো না। রাফির কোনো ফোন না পেয়ে রুমির মেজাজটা খারাপ হয়ে গেল। রুমি মেজাজ খারাপ করে ফোনটা নিজের ব্যাগে রাখতেই আচমকা রুমির চোখে পড়ল প্ল্যাটফর্মের এক কোণে দাঁড়িয়ে থাকা দুজনের দিকে। রুমি দূর থেকে মেয়ে দুটোর দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়ে গেল, কারণ মেয়ে দুটো এই গরমের মধ্যে কালো রঙের বোরখা পরে আছে আর তাদের দুজনের হাতেই ঝাড়ু আছে। তবে কি তারা দুজনেই দিয়াবাড়ি জংশনের পরিচ্ছন্নতা কর্মী? প্রশ্নটা রুমির মনের মাঝে সৃষ্টি হলো ঠিক, তবে রুমি মেয়ে দুটোর দিকে এগিয়ে গেল না, বরং নিজের করে ঠায় দাঁড়িয়ে থাকলো সে। রুমি মিনিট 5 সময় ঠায় দাঁড়িয়ে থাকার পর নিজের ফোনটা বের করে রাফির নাম্বারে কল ডায়াল করার চেষ্টা করলো, তবে কেন জানি রুমির ফোনে ঠিকভাবে নেটওয়ার্ক আসছিল না, যেই কারণে রুমি রাফির সাথে ফোনে কথা বলতে চেয়েও পারেনি। রুমি আবারও রাফিকে কল ডায়াল করার চেষ্টা করলো, তবে এবারেও কোনো লাভ হয়নি। রুমি বারবার রাফিকে কল করার চেষ্টা করার পরেও যখন কোনোভাবেই রুমির ফোন কল রাফির ফোন অবধি যাচ্ছিল না, তখন রুমি কিছুটা বাধ্য হয়ে পরিচ্ছন্নতা কর্মীর দিকে তাকিয়ে তাদের কাছ থেকে সাহায্য নিতে পরিচ্ছন্নতা কর্মীর দিকে এগিয়ে গেল। রুমি পরিচ্ছন্নতা কর্মীদের দিকে এগিয়ে গিয়ে শান্ত গলায় তাদের জিজ্ঞেস করলো, আচ্ছা আপু, এখানে কি নেটওয়ার্ক খুব একটা থাকে না? আসলে আমি সেই তখন থেকে চেষ্টা করে যাচ্ছি, তবে কোনো ফোন করতে পারছি না। রুমির কথাটা শেষ হতেই একজন পরিচ্ছন্নতা কর্মী রুমিকে উদ্দেশ্য করে ভীষণ রকম অদ্ভুত কণ্ঠে বলল, নেটওয়ার্ক খোঁজার চেষ্টা করছো কেন? জানো না, এখানে নেটওয়ার্ক খোঁজার চেষ্টা করাটা মানেই হলো অযথা সময় নষ্ট করা। পরিচ্ছন্নতা কর্মী মেয়েটির বলা কথাটা শুনে রুমি যতটা না অবাক হয়েছে, তার থেকেও কয়েক গুণ বেশি অবাক হয়েছে মেয়েটির কণ্ঠস্বর শুনে। রুমি এমন অদ্ভুত কণ্ঠের মানুষ এর আগে কখনো দেখেনি, আর না কখনো সে এমন কণ্ঠস্বর শুনেছে এর আগে।
রুমি তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে একটু ভালোভাবে দৃষ্টিপাত করতেই মেয়েটি আরও দ্রুত প্ল্যাটফর্ম ঝাড়ু দেওয়ার কাজ করতে লাগলো। রুমি মেয়েটিকে দ্রুততার সাথে কাজ করতে দেখে আপন মনে কিছু একটা চিন্তা করে মেয়েটির কাছ থেকে সরে গিয়ে পুনরায় নিজের জায়গায় চলে আসে। রুমি পুনরায় নিজের জায়গায় চলে এসে আবারও রাফিকে ফোন করার চেষ্টা করে, তবে কোনোভাবেই রুমির ফোন থেকে রাফির ফোনে কল গেল না। রুমি এবার চরম বিরক্ত হলো। এইদিকে ট্রেন চলে আসার সময়ও প্রায় হয়ে গেছে, অথচ রাফির আসার কোনো নাম নেই। রুমি আপন মনে একটা দীর্ঘশ্বাস ফেলে প্ল্যাটফর্মে কাজ করা মেয়ে দুটোর দিকে তাকাতেই ভীষণ রকম চমকে উঠল। রুমি দেখতে পেল মেয়ে দুটো এতক্ষণ যেখানে ঝাড়ু নিয়ে দাঁড়িয়েছিল তারা এখন সেই জায়গায় দাঁড়িয়ে নেই। রুমি বুঝতে পারছে না দুটো মানুষ এত দ্রুত সময়ের মধ্যে কোথায় চলে গেল, তাও আবার কয়েক সেকেন্ডের মধ্যে। রুমি কিছুই যেন ঠিক বুঝতে পারছে না। এইদিকে রুমির কপালে চিন্তার ভাঁজ পড়ার সাথে সাথে কপালে মৃদু ঘাম জমতে শুরু করলো। রুমি মেয়ে দুটোকে খোঁজার জন্য আবারও সেই জায়গায় এগিয়ে যেতেই আচমকা রুমির সামনে সেই মেয়ে দুটো হুট করেই চলে আসলো। রুমি আচমকা মেয়ে দুটোকে তার সামনে চলে আসতে দেখে খানিক ভয় পেয়ে গেল। রুমি ভয় পেয়ে গিয়ে মেয়ে দুটোকে উদ্দেশ্য করে খানিক কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এই আপনাদের কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? এমনভাবে হুট করে কেউ কারোর সামনে চলে আসে নাকি? কেন, তুমি কি ভয় পেয়ে গেছো বাছা? ভয় না পেয়ে কি আর উপায় আছে নাকি? উফ, একে তো এই জংশনের মধ্যে আমি আর আপনারা দুজন ছাড়া আর কাউকেই দেখতে পাচ্ছি না, তার উপর আবার আপনারা হঠাৎ করে উধাও হয়ে গেলেন। এইসব দেখে তো ভয় তো একটু লাগবেই। ভয় পেও না বাছা, এখানে এমন অনেক জিনিস আছে যা ভীষণ অদ্ভুত। সেসব দেখে ভয় পেয়ে গেলে তুমি হেরে যাবে। আমি হেরে যাব মানে? আমি আবার কিসে হেরে যাব? সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে তোমায়। পরিচ্ছন্নতা কর্মী মহিলাটি নিজের বলা কথাটা শেষ করতেই রুমির সামনে দিয়ে চলে যেতে লাগলো। রুমি পরিচ্ছন্নতা কর্মীর বলা কথাগুলো শোনার পর কেমন যেন একটা অন্য জগতে সে হারিয়ে গেল। রুমি বুঝতে পারছে না যে পরিচ্ছন্নতা কর্মী আসলে তাকে কি বোঝাতে এইসব কথা বলল। রুমি মিনিট খানেক সময় ঠায় নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকার পর একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও প্ল্যাটফর্মের মাঝের দিকে চলে এসে একটা টুলের উপর গিয়ে বসে পড়ল। ওইদিকে রাফি নিজের গাড়ি নিয়ে এদিক ওদিক দিয়াবাড়ি জংশন খুঁজে চলেছে, তবে কোনোভাবেই সে দিয়াবাড়ি জংশন খুঁজে পাচ্ছে না। রাফি অনেকবার রুমিকেও ফোনে ট্রাই করেছে, তবে রুমির ফোনটা বারবার সুইচ অফ। রাফি একটা পুরাতন চায়ের দোকানের সামনে গিয়ে নিজের গাড়ি দাঁড় করালো। এখন গভীর রাত, যেই কারণে রাস্তার পাশে থাকা প্রায় সকল দোকান বন্ধ হয়ে গেছে বললেই চলে। শুধুমাত্র কয়েকটা দোকান খোলা আছে, তাও আবার অনেক দূরে দূরে। রাফি চায়ের দোকানের সামনে গিয়ে গাড়িটা থামিয়ে গাড়ি থেকে নেমে পড়ল। রাফি গাড়ি থেকে নেমে চায়ের দোকানের সামনে এসে দাঁড়াতেই দেখতে পেল চায়ের দোকানে একজন বৃদ্ধ লোক বসে আছে। রাফি চায়ের দোকানের বৃদ্ধ লোকটির দিকে দৃষ্টিপাত করতেই লোকটি রাফির দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি দিয়ে বলল, আজ তোমার অনেক পরিশ্রম হয়েছে বুঝি। একটা ঠিকানা খুঁজতে গিয়ে তোমার এত বেগ পেতে হলো। বৃদ্ধ লোকটির বলা কথাটা শুনতেই রাফির ভ্রু কুঁচকে উঠল। রাফি তো এই প্রথম এই বৃদ্ধ লোকটির দোকানে এসেছে, তাহলে এই বৃদ্ধ লোকটি কি করে জানতে পারলো যে রাফি একটা ঠিকানা খুঁজতেছে? রাফি কিছুটা অবাক হয়ে বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করলো, চাচা, আপনি কি করে জানতে পারলেন যে আমি এই ঠিকানাটা খুঁজতে এসেছি? আমি তো এর আগে কখনোই আপনার এখানে আসিনি। আমি এমন অনেক কিছু জানি যা আমার জানার কথা নয়। তুমি এসব নিয়ে চিন্তা করো না বাবা। এই চাটা একটু খেয়ে একটু বিশ্রাম নিয়ে নাও। আরে চাচা, আপনি এসব কি কথা বলছেন? আমার প্রিয় মানুষটা দিয়াবাড়ি জংশনে আমার জন্য অপেক্ষা করছে। আমাকে যেতে হবে তার সাথে, আর আপনি কি না বলছেন আমাকে বিশ্রাম করতে? রাফির মুখ থেকে দিয়াবাড়ি জংশনের কথাটা শুনতেই যেন বৃদ্ধ লোকটির মুখটা অদ্ভুতভাবে শুকিয়ে গেল। তিনি রাফির মুখের দিকে ছানা বড়া চোখে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে নিজের মাথাটা নিচু করে ফেলল। বৃদ্ধ লোকটি নিজের মাথাটা নিচু করে ফেলে ভয়ার্ত কণ্ঠে বিড়বিড় করে বলে উঠল, আবারও ওই অভিশপ্ত জংশন জেগে উঠেছে।
আহ, আহ, নিশ্চয়ই কোনো বড় বিপদ হতে চলছে। এবার তো আর কেউ আসতে পারবে না। বৃদ্ধর এমন বিড়বিড় করে বলা কথাগুলো ঠিকভাবে শুনতে পেল না রাফি, যেই কারণে রাফি বৃদ্ধ লোকটিকে আবারও কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো, চাচা, আপনি কি কিছু বলেছেন? আর দিয়াবাড়ি জংশনের নামটা শুনে আপনার চোখ মুখ এমনভাবে বদলে গেল কেন? আমাকে সত্যি করে বলুন চাচা। বাবা, আমাদের চারপাশে এমন অনেক ঘটনা আছে যা আমরা চাইলেও কাউকে বলতে পারি না। আমি তোকে কোনো সত্যি বলতে পারবো না। কিন্তু কেন চাচা? তাছাড়া আমি অনেকটা সময় ধরে এই দিয়াবাড়ি জংশনটা খুঁজেছি, তবে কেউ আমাকেই ঠিকানাটা বলতে পারছে না। ওইদিকে রুমির ফোনটাও বন্ধ আসছে। আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। বাবা, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু তুমি যদি এখন দিয়াবাড়ি জংশনে যাও তবে তোমার জীবনে বিপন্ন হওয়ার ঝুঁকি আছে। তাই আমি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারছি না বাবা। রাফি বৃদ্ধ লোকটির বলা কথাগুলো শোনার পর এটা তো বুঝতে পারছে যে রুমি কোনো বিপদে পড়েছে, কিন্তু আসলে কি সেই বিপদ সেটা রাফি বুঝতে পারছে না। রাফি বৃদ্ধ লোকটির থেকে সকল কিছু জানার পর বারবার তাকে অনুরোধ করতে লাগলো, তবে বৃদ্ধ লোকটি রাফির কোনো প্রশ্নের জবাব দিতেই চাইছিল না। ওইদিকেই রুমি টুলের উপর এসে বসার মিনিট খানেক সময় অতিবাহিত হতেই সেই পরিচ্ছন্নতা কর্মী মহিলাটি এক গ্লাস পানি হাতে নিয়ে নীরবে রুমির পাশে এসে দাঁড়িয়ে পড়ল। মহিলাটি রুমির পাশে এসে দাঁড়িয়ে রুমিকে উদ্দেশ্য করে খানিক অদ্ভুত কণ্ঠে বলে উঠল, এই নাও বাছা, এই জলটুকু খেয়ে নাও। এই জলটুকু খেয়ে নিলে তোমার মনের মধ্যে থাকা সমস্ত ভয় দূর হয়ে যাবে। আহা, আপনি আমার জন্য এত কষ্ট করে আবার জল নিয়ে আসতে গেলেন কেন? অতিথির সব সময় সেবা করতে হয়, কারণ অতিথির সেবাই আমাদের পরম ধর্ম। আপু, আপনি কোথাও একটা ভুল করছেন। আমি এখানে অতিথি নয়, বরং যাত্রী হয়ে এসেছি। এখানে যারা যাত্রী হয়ে আসে তারা সবাই অতিথি হয়ে যায়। তুমি আজকের পর থেকে আমাদের মতোই একজন হবে। মহিলাটির বলা কথাটি শোনার পর রুমি ভীষণ রকম অবাক হয়ে গেল। রুমি বুঝতে পারছে না যে সে কেমন করে এই মহিলাদের মতো হবে। তাছাড়া রুমি তো এখানের একজন যাত্রী, সে কি করে ওনাদের অতিথি হতে পারে? রুমির মাথাটা যেন আজ আর ঠিক কাজ করছে না। রুমির মনের মাঝে এক অদ্ভুত রকম চিন্তা কাজ করতে শুরু করেছে। রুমি জানে না তার এমন অদ্ভুত কেন লাগছে। রুমি নিজের অশান্ত মনকে শান্ত করতে গ্লাসে থাকা পানিটা পান করতে নিতেই আচমকা রুমির চোখে পড়ে গ্লাসের ভেতরে থাকা জলের উপর। রুমি জলের দিকে দৃষ্টিপাত করতেই যা দেখতে পেল তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। রুমি দেখতে পেল তার হাতে থাকা গ্লাসের মধ্যে কোনো জল নেই, বরং রক্ত রয়েছে। রুমি গ্লাসের মধ্যে রক্ত দেখে খানিক ভয় পেয়ে গিয়ে তার হাতে থাকা গ্লাসটা মাটিতে ফেলে দিল। রুমি বসা থেকে উঠে দাঁড়িয়ে তার হাতে থাকা গ্লাসটা মাটিতে ফেলে দিতেই রুমি খেয়াল করতে পারল পরিচ্ছন্নতা কর্মী হয়ে যে মহিলা তার হাতে পানির গ্লাস দিয়েছে সেই মহিলাটি এখন আর তার সামনে নেই, বরং প্ল্যাটফর্মে অনেক লোক এসে ভিড় করেছে। হঠাৎ করে কয়েক সেকেন্ড সময়ের মধ্যে ফাঁকা নির্জন প্ল্যাটফর্মে এত লোক কোথা থেকে চলে আসলো? রুমি অবাক হয়ে লোকগুলোর দিকে তাকাতেই দেখতে পেল যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা সকল লোকের পরনে যে জামা কাপড়গুলো ছিল তা বর্তমানের জামা কাপড়ের মতো নয়, বরং 1900 দশকের লোকেদের পরনে থাকা জামা কাপড়ের ন্যায় তাদের জামা কাপড়। রুমি এতক্ষণ তেমন একটা ভয় না পেলেও এই গ্লাসের মধ্যে রক্ত আর পুরনো দিনের জামা কাপড় পরা লোকজন দেখার পর রুমির এবার ভীষণ ভয় লাগতে শুরু করলো। রুমি এবার কিছুটা হলেও আঁচ করতে পারছে যে কিছু তো অদ্ভুত হতে চলেছে এখানে, যা আসলে হওয়ার কথা ছিল না। রুমি ভীষণ রকম ভয় পেয়ে গিয়ে নিজের ব্যাগ হাতে নিয়ে দিয়াবাড়ি জংশনের থেকে বেরিয়ে যেতে চেষ্টা করলো। রুমি দিয়াবাড়ি জংশনের থেকে বেরিয়ে যেতে চেষ্টা করতেই দুম করে রুমি হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। রুমি হোঁচট খেয়ে মাটিতে পড়ে যেতেই সেই প্ল্যাটফর্মের পরিচ্ছন্নতা কর্মী মহিলাটি রুমির দিকে এগিয়ে এসে রুমিকে উদ্দেশ্য করে এক ভয়ার্ত কণ্ঠে বলল, কিরে বাচ্চা, কোথায় যাচ্ছিস তুই? ওদেরকে দেখে কি তোর ভয় লাগছে নাকি? আপনারা কারা? আর আমার পেছনেই বা কেন পড়েছেন? আমি আপনাদের কি ক্ষতি করেছি? তুই আমাদের কোনো ক্ষতি করিসনি বাচ্চা, তুই প্রকৃতি নিয়মে বাধা পড়ে গেছিস। এই দিয়াবাড়ির জংশনে আমরা কাউকে জোর করে নিয়ে আসি না রে।
নিয়তি যাদের ডেকে নিয়ে আসে তারা হয়তো নিজের ইচ্ছায় আসে, তবে এখান থেকে তারা কখনই ফিরে যেতে পারে না। না, আমি এখানে থাকবো না, আমি বাড়ি যাব, আমাকে দয়া করে যেতে দিন। চেষ্টা তো এর আগে অনেকেই করেছে, তবে সত্যি বলতে কি কখনো এখান থেকে পালিয়ে যেতে পারিনি। তুইও চেষ্টা করে দেখ। মহিলাটির বলা কথাটা শেষ হতেই তিনি শব্দ করে হাসতে শুরু করলেন। রুমি তার সামনে দাঁড়িয়ে থাকা এই মহিলার হাসির শব্দটা শুনতেই তার মুখের দিকে চোখ তুলে তাকালো। রুমি মহিলাটির মুখের দিকে তাকাতেই যা দেখতে পেল তা দেখার পর রুমির চোখ জোড়া যেন ছানা বড়া হয়ে গেল। রুমি পরিচ্ছন্নতা কর্মী মহিলাটির ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে নিজেকে আর সামলাতে পারল না। রুমি একটা চিৎকার করে ফ্লোর থেকে উঠে পড়ে দৌড়ে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাওয়ার গেটের দিকে দৌড়াতে শুরু করলো। রুমি প্ল্যাটফর্মের গেটের সামনে দৌড়ে এগিয়ে যেতেই বেশ কিছু লোক প্ল্যাটফর্মের গেটের সামনে দিয়ে ভেতরের দিকে এগিয়ে আসতে লাগলো। রুমি লোকগুলোকে তার দিকে এগিয়ে আসতে দেখে ভীষণ রকম ভয় পেয়ে গেল আর আপন মনে বলতে লাগলো, এখানে নিশ্চয়ই কোনো অদৃশ্য শক্তি রয়েছে যা আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। আমি যদি এই লোকগুলোর কাছে ধরা পড়ে যাই তাহলে আমি আর বেঁচে ফিরতে পারবো না। আমাকে পালাতে হবে এখান থেকে, যে করেই হোক না কেন আমাকে এখান থেকে পালাতেই হবে। রুমি আপন মনে কথাগুলো ভাবছে আর ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। এইদিকে রুমি বেশ কিছুটা পিছিয়ে যেতেই দুম করে রুমির কারো সাথে ধাক্কা লেগে যায়। রুমির ধাক্কা লেগে যেতেই পেছন ফিরে তাকালো। রুমি পেছন ফিরে তাকাতেই দেখতে পেল সেই পরিচ্ছন্নতা কর্মী মহিলা ও তার সাথে অনেক লোক রুমির ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। রুমি নিজের মাথাটা ঘুরিয়ে এদিক ওদিক তাকাতেই প্ল্যাটফর্মে থাকা সকল লোকেরা এসে রুমিকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলল। লোকগুলো রুমিকে ঘিরে ফেলে ধীরে ধীরে রুমির দিকে এগিয়ে আসলো আর রুমিকে তারা ধরে ফেলল। রুমি লোকগুলোর থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই আচমকা রুমির কানে ভেসে আসলো ট্রেনের সেই চিরচেনা হুইসেলের শব্দ। রুমি ট্রেনের হুইসেলের শব্দ শুনতেই আর অপেক্ষা করলো না। রুমি নিজের আশেপাশে থাকা সকল লোকেদের ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে কোনো মতে সকলের থেকে পালিয়ে ট্রেনে গিয়ে উঠে পড়ল। রুমি ট্রেনে উঠে পড়তেই ট্রেনের দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। ট্রেনের দরজাটা বন্ধ হয়ে যেতেই রুমি দেখতে পেল ট্রেনের ভেতরে আরো অনেক মানুষ আছে আর সকলের মুখ ভীষণ রকম ভয়ঙ্কর হয়ে আছে। যা দেখার পর রুমি আরো অনেক বেশি ভয় পেয়ে গেল আর চিৎকার করে সাহায্য চাইতে লাগলো। কিন্তু এই ট্রেনের মধ্যে এমন কেউ নেই যে রুমিকে সাহায্য করতে পারে। রুমি চিৎকার করে কান্না করতে লাগলো। রুমির চিৎকার করে কান্না করার শব্দটা শুনতেই ট্রেনে বসে থাকা সকল অদ্ভুত লোকজন রুমির দিকে এগিয়ে আসলো আর তারা সকলে একসাথে রুমিকে চেপে ধরলো। লোকগুলো রুমিকে ঘিরে ধরতেই রুমি একটা চিৎকার করে উঠল আর তারপর আর রুমির কোনো শব্দ শোনা গেল না। ট্রেনও ধীরে ধীরে দিয়াবাড়ি জংশন থেকে ছেড়ে চলে যেতে লাগলো। অপরদিকে রাফি বারবার করে চায়ের দোকানে সেই বৃদ্ধ লোকটির থেকে দিয়াবাড়ি জংশন সম্পর্কে জানতে চাইল, তবে বৃদ্ধ লোকটি যেন কোনোভাবেই রাফিকে দিয়াবাড়ি জংশন সম্পর্কে বলবে না। রাফি অনেকবার জিজ্ঞেস করার পর বৃদ্ধ লোকটি এক পর্যায়ে খানিক বাধ্য হয়ে রাফিকে উদ্দেশ্য করে ভয়ার্ত কণ্ঠে বলল, আজ থেকে অনেক বছর আগে দিয়াবাড়ি জংশন থেকে 7 জন মানুষ ঠিক একইভাবে ট্রেনে চড়ে শহরে যেতে এসেছিল। তারা 7 জনে আমার সাথে দেখা করেছিল, তবে সত্যি বলতে তারা আর কখনো ফিরে আসেনি। শোনা যায় এই ট্রেন 100 বছর পুরনো একটা ট্রেন, আর এই দিয়াবাড়ি জংশন 100 বছর পুরনো একটা জংশন। এই দিয়াবাড়ি জংশন থেকে 100 বছর আগে এই ট্রেন ছেড়ে গিয়েছিল আর পূর্ব পরিকল্পিতভাবে একটা দুর্ঘটনার শিকার হলো। সেই দুর্ঘটনায় এই ট্রেনে থাকা সকল যাত্রী মারা গিয়েছিল। তারপর থেকে দিয়াবাড়ি জংশন চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। তবে সত্যি বলতে গেলে আজও এই দিয়াবাড়ি জংশনে রাত হলেই ট্রেনের শব্দ শোনা যায়। সেই চিৎকার, সেই সকল কিছু ঘটতে থাকে যা আজ থেকে 100 বছর আগে ঘটেছিল। এই ট্রেনে চাইলেও সবাই উঠতে পারে না, এই ট্রেন নিজে ডেকে নেয় আর যাকে ডাকে শুধুমাত্র সেই যেতে পারে, অন্য কেউ ট্রেনে উঠতে পারে না। চাচার বলা কথাগুলো শোনার পর রাফির সারা শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল। রাফি এতক্ষণ ধরে এই বৃদ্ধ চাচার কাছের থেকে যা শুনেছে সেসব কথা যেন রাফির মনের মাঝে একদম গেঁথে গেছে। রাফির হাত পা এখন যেন থরথর করে কাঁপছে। রাফি এবার কাঁপা কাঁপা গলায় বৃদ্ধ চাচাকে উদ্দেশ্য করে বলল,
চাচা, তার মানে কি আমার রুমি আর বেঁচে নেই? আমি কি আমার হবু স্ত্রী রুমিকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি? দেখো বাবা, সেসব আমি জানি না, কিন্তু সত্যি বলতে আজ অবধি কেউ এই ট্রেন থেকে ফিরে আসতে পারেনি। যারাই গিয়েছে তারাই হারিয়ে গিয়েছে। কিন্তু চাচা, কোনো তো একটা উপায় আছে যাতে করে আমি আমার রুমিকে বাঁচাতে পারি। উপায় বলতে? বৃদ্ধ চাচা নিজের বলা কথাটা সম্পূর্ণ করার আগেই খানিক থমকে গেল। চাচা থমকে গিয়ে আপন মনে কিছু একটা চিন্তা করে রাফিকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, তোমার কাছে কি সেই ট্রেনে যাওয়ার টিকিট আছে? হ্যাঁ চাচা, আমিও তো আজ সেই ট্রেনেরই যাত্রী। তাহলে উপায় আছে তোমার স্ত্রীকে বাঁচানো, কারণ ওই ট্রেন এখনও তাহলে তোমার অপেক্ষায় আছে। তুমি আমার দোকানের পেছনে চলে যাও, সেখান দিয়ে চলে গেলে তুমি পেয়ে যাবে দিয়াবাড়ি জংশনে প্রবেশ করার রাস্তা। তবে একটা কথা মাথায় রাখো, তোমাকে এই ট্রেনে যাত্রা করতে হবে, আর ট্রেনে ওঠার আগেই তোমাকে রেল লাইনে আগুন লাগাতে হবে। রেল লাইনে ঠিকভাবে আগুন লাগাতে পারলে তুমি নিজের স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে, অন্যথায় তুমিও হারিয়ে যাবে। চাচা, আমি রুমির জন্য সব করতে পারবো। আপনি আমার যে উপকার করলেন তা আমি কখনোই ভুলতে পারবো না। দোয়া করি বাবা, তুমি যেন নিজের ভালোবাসা প্রিয় মানুষটাকে নিয়ে ফিরে আসতে পারো। রাফি বৃদ্ধ চাচার কথা মতো চলে গেল দোকানের পেছন দিয়ে দিয়াবাড়ি জংশনের প্রবেশ গেটের দিকে। রাফি জংশনে প্রবেশ করার আগেই নিজের সাথে করে জ্বালানি তেল সাথে করে নিয়েই ঢুকেছে। রাফি জ্বালানি তেল নিয়ে জংশনের ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল প্ল্যাটফর্মে কোনো মানুষ নেই, আর পরিবেশটাও একদম শান্ত হয়ে আছে। রাফি প্ল্যাটফর্মের সামনে এসে দাঁড়াতেই জং ধরা লোহার গন্ধ রাফির নাকে এসে লাগতে শুরু করলো। রাফি নিজের হাতের ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল তার হাত ঘড়িটা বন্ধ হয়ে গেছে। রাফির হাত ঘড়ি বন্ধ হয়ে যেতেই রাফি কিছুটা অবাক হয়ে গেল, কারণ কিছুক্ষণ আগেও রাফি এই ঘড়ির সময় দেখেছে, তবে এখন কেন হুট করে ঘড়িটা বন্ধ হয়ে গেল? রাফি বৃদ্ধ চাচার কথা মনে করতেই বুঝতে পারল যে অলরেডি তার সাথে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে। রাফি নিজের ঘড়ির দিকে আর না তাকিয়ে সোজা চলে গেল রেল লাইনের উপর। রাফি প্ল্যাটফর্মের থেকে কিছুটা দূরে গিয়ে রেল লাইনের উপর জ্বালানি তেল ঢেলে দিতে লাগলো। রাফি জ্বালানি তেল ঢেলে দিতেই আচমকা কেউ একজন রাফির পেছনে এসে দাঁড়িয়ে রাফির কাঁধের উপর হাত রাখল। রাফি নিজের কাঁধের উপর আচমকা কারো হাতের স্পর্শ অনুভব করতেই ভীষণ রকম ভয় পেয়ে গেল। রাফি যেন এসবের জন্য মোটেও প্রস্তুত ছিল না। রাফি এমনিতেই নিজের প্রিয়তমার চিন্তায় চিন্তিত হয়ে আছে, তার উপর আবার কারো হাতের স্পর্শ। সব মিলিয়ে রাফির চোখে মুখে এক ভয়ঙ্কর আতঙ্কের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। রাফি ভয় পেয়ে গিয়ে পেছন ফিরে তাকাতেই দেখতে পেল সেই চায়ের দোকানের বৃদ্ধ চাচা রাফির পেছনে দাঁড়িয়ে আছে। রাফি বৃদ্ধ চাচাকে দেখতে পেয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, আর চাচাকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, চাচা, আপনি এখানে কেন? ওরা যদি আপনাকে আমার সাথে দেখে ফেলে তাহলে তো আপনারও সমস্যা হবে। আমার কোনো সমস্যা হবে না রে বাবা, তুই শুধু নিজের চিন্তা কর। চাচা, আমি তেল ঢেলে দিচ্ছি। এখন কি আগুন জ্বালিয়ে দিব? না রে, এখন আগুন জ্বলবে না। তুই আশেপাশ থেকে শুকনো খড়গুলো নিয়ে এখানে রেখে দে, আমি নিজে আগুন জ্বালিয়ে দেব। চাচা, আপনি পারবেন আগুন জ্বালাতে? কেন পারবে না, অবশ্যই পারবে। তুই খড়গুলো কুড়িয়ে নিয়ে আয়, আমি আছি এখানে। চাচার কথাটা শুনে রাফি যেন নিজের মনের মাঝে কিছুটা সাহস পেল। রাফি বৃদ্ধ চাচার কথা মতো দ্রুত রেল লাইনের পাশ থেকে খড়গুলো একত্র গুছিয়ে নিয়ে দ্রুত রেল লাইনের উপর নিয়ে এসে রাখল। রাফি রেল লাইনের উপর খড় রেখে দিয়ে চাচাকে উদ্দেশ্য করে বলল, চাচা, আমি খড়গুলো রেখে দিয়েছি। আপনার হাতে এখন সব। আপনি দয়া করে আমাকে সাহায্য করবেন। তুই চিন্তা করিস না বাবা, আমি এখানে আছি। অভিশপ্ত ট্রেন আমার ছেলেকে নিয়ে গেছে, আমি এই ট্রেনকে কোনোভাবেই ছাড়বো না। মানে চাচা, আপনার ছেলেও এই ট্রেনে? তোর সাথে এই বিষয়ে পরে কথা বলো, তুই এখন প্ল্যাটফর্মে গিয়ে উপস্থিত হয়ে যা। আসুন, তৈরি হয়ে নে, কারণ এখন থেকেই তোর সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করবে। ঠিক আছে চাচা, আমি সাবধানে সব সামলে নিব। আপনি আমার জন্য দোয়া করবেন। রাফি নিজের বলা কথাটা শেষ করতেই প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যেতে লাগলো। রাফি নিজের জীবনে কখনোই এমন অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়েনি, যেই কারণে রাফির মনের মাঝে একটা ভয় ঠিক কাজ করছে। তবে রাফির মনের মাঝে থাকা এই ভয়ের থেকেও কয়েক গুণ বেশি ভালোবাসার শক্তি কাজ করছে। রাফিকে যে করেই হোক নিজের ভালোবাসার প্রিয় মানুষটিকে বাঁচাতে হবে। এই বিপদ থেকে রুমিকে তার উদ্ধার করতেই হবে।
রাফি আপন মনে রুমির কথা ভাবতে ভাবতে প্ল্যাটফর্মের উপর চলে আসলো। রাফি প্ল্যাটফর্মের উপর এসে দাঁড়াতেই পরিচ্ছন্নতা কর্মীর বেশ ধরে সেই মহিলাটি রাফির পাশে এসে দাঁড়ালো। মেয়েটি রাফির পাশে এসে দাঁড়িয়ে রাফিকে উদ্দেশ্য করে সেই অদ্ভুত কণ্ঠে বলে উঠল, সময় মূল্য জীবন থাকতেই দিতে হয়, জীবন চলে যাওয়ার পর সময় মূল্য দিয়ে আর কি বা লাভ বলো? এই বোরকা পরা অপরিচিত মহিলাটির মুখ থেকে এমন অদ্ভুত কণ্ঠে বলা কথাটা শুনতেই রাফির কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। রাফি কিছুটা কৌতূহলী কণ্ঠে মহিলাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, আপনি কি আমাকে কিছু বলছেন? তোমাকে আর কি বলবো বাছা, আমি তো তোমার কথাই বললাম। আচ্ছা এসব ছাড়ুন, আমাকে বলুন যে ট্রেন আসতে কি আরও লেট হবে? আসলে আমার ঘড়িটা বন্ধ হয়ে গেছে। রাফির বলা কথাটি শুনে তার সামনে থাকা মহিলাটি ভীষণ শব্দ করে হাসতে লাগলো। এই মহিলার হাসির শব্দ শুনে রাফির বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। রাফি বেশ ভালো করে বুঝতে পারছে যে এই মহিলা কোনো সাধারণ মহিলা নয়, বরং এই মহিলাও ওইসব ভয়ঙ্কর আত্মাদের মধ্যেই একজন। রাফি নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে লাগলো। রাফি আসলে কাউকে বুঝতে দিতে চাইছিল না যে তার মনের মাঝে কোনো ভয় কাজ করছে। তবে সত্যি তো এটাই যে রাফি আসলেই অনেক বেশি ভয় পাচ্ছে। রাফি আপন মনে ছাইপাশ কথা ভাবতেই মহিলাটি হুট করে নিজের হাসি বন্ধ করে ফেলল। মহিলাটি নিজের হাসি বন্ধ করে ফেলে রাফিকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলল, তুমি কি আজকে ট্রেনের জন্য অপেক্ষা করছো? হ্যাঁ, আমার আজকে যেতে হবে, তাছাড়া আমার অনেক বেশি লেট হয়ে গেছে। এখন ট্রেন আসে কি আসে না সেটা আমি বুঝতে পারছি না। কেন আসবে না? অবশ্যই আসবে, তুমি এখানে বসে একটু অপেক্ষা করো। মহিলাটি নিজের বলা কথাটা শেষ করতেই হঠাৎ করেই উধাও হয়ে গেল। রাফি নিজের চোখের পলক ফেলতেই এতটা দ্রুত তিনি হারিয়ে যাবেন এটা যেন রাফিরও কল্পনার বাহিরে ছিল। রাফি কিছুটা ঘাবড়ে যেতেই আচমকা রাফি দেখতে পেল এতক্ষণ ধরে যে প্ল্যাটফর্মটা একদম ফাঁকা ছিল সেই প্ল্যাটফর্মে এখন অনেক লোক দাঁড়িয়ে আছে। তাদের পরনে সেই 1900 দশকের জামা কাপড়গুলো রয়েছে। রাফি এই লোকগুলোর পোশাক দেখেই বুঝতে পেরে গেল যে চায়ের দোকানি চাচা একদম সত্যি কথা বলেছে, এই জংশনে যাই হচ্ছে সব অদ্ভুত। রাফি তার পাশে দাঁড়িয়ে থাকা লোকগুলোর দিকে অবাক চোখে তাকালো। এই লোকগুলোর মুখের অবস্থা দেখতে একদমই ভালো দেখাচ্ছে না, মনে হচ্ছে যেন তারা সকলেই অ্যাক্সিডেন্ট করে এসেছে। রাফি একে একে সকলের দিকে এগিয়ে যেতেই আচমকা ভিড়ের মধ্যে থেকে একজন বৃদ্ধা মহিলা রাফির হাত চেপে ধরল। বৃদ্ধা মহিলাটি রাফির হাত চেপে ধরতেই রাফি ভীষণ রকম ঘাবড়ে গেল। রাফি বৃদ্ধার হাত থেকে নিজের হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করতেই বৃদ্ধ রাফিকে উদ্দেশ্য করে ভীষণ শব্দ করে হাসতে লাগলো আর বলল, তুই যে উদ্দেশ্যে এখানে এসেছিস সেটা কখনোই সার্থক হবে না রে বাচ্চা, তোকে আমাদের সাথেই যেতে হবে। আমাকে ছাড়ুন বলছি, আমি নিজের ইচ্ছায় আপনাদের সাথে যেতে এসেছি, আমাকে ছেড়ে দিন। আমি তোকে ছাড়বো না, তুই ট্রেনে ওঠার আগেই আমরা তোকে এখানে শেষ করে ফেলবো। বৃদ্ধ মহিলাটি নিজের বলা কথাটা শেষ করতেই রাফির হাত ধরে রাফিকে মাটিতে বসিয়ে দিল। বৃদ্ধা মহিলাটি রাফির হাত ধরে রাফিকে মাটিতে বসিয়ে দিতেই জংশনের সকল লোকেরা রাফির দিকে এগিয়ে আসলো আর তারা রাফির গলা চেপে ধরল। রাফি এই বৃদ্ধদের থেকে নিজেকে বাঁচাতে চেষ্টা করছে, তবে তারা কোনোভাবেই রাফিকে ছাড়ছে না। রাফির দম বন্ধ হয়ে আসতেই রাফির হাত পা ঠান্ডা হয়ে আসতে শুরু করলো। রাফি চিৎকার করতে চেয়েও পারছে না। রাফি পরিস্থিতি অসুবিধা বুঝতে পেরে আপন মনে নিজের সৃষ্টিকর্তার নাম মনে করতে লাগলো। এইদিকে এই আত্মাগুলোর শক্তি যেন কয়েক গুণ বেড়ে গেছে। রাফি অনেক চেষ্টা করার পরেও যখন আত্মাগুলোর থেকে নিজেকে ছাড়াতে পারল না, তখন আচমকা ট্রেনের হুইসেলের শব্দ ভেসে আসলো রাফির কানে। ট্রেনের হুইসেলের শব্দ শুনতেই রাফিকে ধরে রাখা সকল লোকজন কেমন যেন শান্ত হয়ে গেল। তারা সবাই একসাথে ট্রেনের দিকে দৃষ্টিপাত করতেই রাফি সুযোগ বুঝে একটা ধাক্কা দিয়ে নিজেকে সকলের দিকে ছাড়িয়ে নিল। রাফি নিজেকে ছাড়িয়ে নিয়ে ট্রেনের দিকে দৌড়ে চলে যেতে লাগলো। রাফি ট্রেনের দিকে দৌড়ে এগিয়ে যাচ্ছে আর আপন মনে বলছে,
আমার আসল লক্ষ্যে এখন আমাকে যেতেই হবে। আমি আর এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। কে জানি আমার রুমি এখন কি অবস্থায় আছে। রাফি দৌড়ে ট্রেনের দিকে ছুটে চলে এসে ট্রেনে উঠে পড়ল। যদিও ট্রেনে ওঠার আগে রাফি একটা জিনিস ঠিক লক্ষ্য করেছে, আর সেটা হলো এই ট্রেনের বগিতে লেখা তারিখ। এই ট্রেন 1900 শতকের ট্রেন। রাফি ট্রেনে উঠে পড়তেই ট্রেনের দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। ট্রেনের দরজা বন্ধ হতেই রাফি দেখতে পেল তার ভালোবাসার প্রিয়তমা রুমি ট্রেনের এক কোণে জ্ঞান হারিয়ে পড়ে আছে। রাফি রুমিকে দেখা মাত্রই আর স্থির থাকতে পারল না। রাফি দ্রুত রুমির দিকে এগিয়ে গিয়ে রুমির পাশে হাতে গেড়ে বসে পড়ে রুমির মাথাটা নিজের কোলের উপর তুলে নিয়ে রুমিকে উদ্দেশ্য করে বলে উঠল, এই রুমি, তুমি ঠিক আছো? রুমি, আমি চলে এসেছি তোমার কাছে, আর কোনো ভয় নেই তোমার। রাফির ডাক শুনে রুমির ঘোর কেটে গেল। রুমির ঘোর কেটে যেতেই রুমি নিজের চোখের পাতাজোড়া মেলে রাফির দিকে দৃষ্টিপাত করল। রুমি রাফির দিকে দৃষ্টিপাত করতেই কোনো কথা না বলে শক্ত করে রাফিকে জড়িয়ে ধরল আর হাউ মাউ করে কান্না করা শুরু করে দিল। রুমি রাফিকে জড়িয়ে ধরে কান্না করছে আর রাফি রুমিকে সান্ত্বনা দিচ্ছে। এদিকে রাফি আর রুমিকে একসাথে পেয়ে ট্রেনের মধ্যে থাকা সকল আত্মা তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। রাফি আত্মাগুলোকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে রাফি রুমিকে উদ্দেশ্য করে বলল, রুমি, কোনো ভয় নেই, আমি তোমার সাথে আছি, তুমি কোনো ভয় পেও না। আমি জানি আমি আর বাঁচতে পারবো না, কিন্তু তুমি কেন এখানে আসলে? ওরা তোমাকে ছাড়বে না। ওরা আমাকে ছেড়ে দিক বা না দিক সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই, তবে আমি তোমাকে কোনোভাবেই ছাড়তে পারবো না। তোমাকে সেভ করার দায়িত্ব আমার। রাফি, এটা পাগলামি, ওদের থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। রুমি নিজের বলা কথাটা শেষ করতেই ট্রেনে থাকা সকলে রাফি ও রুমির দিকে এগিয়ে আসলো। সকল লোকজন রাফি ও রুমির দিকে এগিয়ে এসে তাদের দুজনকে ধীরে ধীরে শক্ত হাতে গলা চেপে ধরল। ট্রেনে থাকা লোকজন রাফি ও রুমির গলা চেপে ধরতেই তাদের দুজনের চোখ ছানা বড়া হয়ে গেল। রাফি বুঝতে পারছে না যে দোকানি সেই বৃদ্ধ চাচা কি এখনো আগুন জ্বালাতে পারেনি নাকি। রাফি আপন মনে চাচার কথা ভাবতেই আচমকা ট্রেনের মধ্যে আগুন ধরে উঠল। ট্রেনে আগুন ধরে উঠতেই রাফি ও রুমি দুজনেই জ্ঞান হারিয়ে ফেলল। পরদিন সকালে রাফি ও রুমির জ্ঞান ফিরতেই তারা নিজেদের রেল লাইনের উপর আবিষ্কার করল। রাফি আর রুমি একে অপরের দিকে তাকিয়ে ভীষণ খুশি হয়ে গেল আর তারা দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরল। এই পৃথিবীতে এখনো এমন অনেক কিছুই আছে যা আমাদের ভাবনা ও যুক্তির বাহিরে। সেসব বিষয়ে আমরা হয়তো বিশ্বাস করি না, তবে যখন আমাদের সাথে কোনো ঘটনা ঘটে তখন আর না বিশ্বাস করে উপায় থাকে না। রাফি আর রুমিও কখনো এইসব অদ্ভুত অশরীরী শক্তিকে বিশ্বাস করতো না, তবে আজ তাদের দেখা এই ঘটনার পর তাদেরও বিশ্বাস হয়ে গেল যে এই পৃথিবীতে এমন অনেক অজানা শক্তি আছে যাদের সাথে আমরা কখনোই পেরে উঠতে পারবো না। রাফি আর রুমি এখন সুস্থ আছে, যদিও তাদের এই সুস্থভাবে ফিরে আসার পেছনে সেই চাচার অনেক বেশি অবদান রয়েছে। রাফি আর রুমির জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সব সময় সেফ থাকতে